সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সময়ের ধ্রুবতা। এই যে সদৃশ সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি একটু আলোচনা করি। সাপোজ এই ত্রিভুজের এই বাহু 4, এটা 2, এটা 6, এটা 3, এটা 8, এটা 4। ত্রিভুজই একমাত্র বহুভুজ যা সদৃশ কোণী হলে সদৃশ এবং সদৃশ হলে সদৃশ কোণী হবেই। তাহলে সদৃশ এবং সদৃশ কোণী কি এটা নিয়ে একটু কথা বলবো আমরা এখন। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রে এখানে এবি, এটা কিন্তু ধরে নিছি আমরা, এই বাহুর মান ধরে নিছি 4, এটা 2, এটা 6, এটা 3, এটা 8, এটা 4, এটা আমরা কিন্তু ধরে নিয়েছি আর কি। তাহলে এবি বাহুকে যদি ভাগ করি আমরা ডি বাহু দ্বারা, আবার অনুরূপ বাহুকে অনুরূপ বাহু দ্বারা ভাগ, তাহলে এসি বাহুকে যদি ভাগ করি আমরা ডিএফ বাহু দ্বারা, আবার বিসি বাহুকে যদি ভাগ করি আমরা ইএফ বাহু দ্বারা, তাহলে কি দাঁড়ায়? এবি বাহু 4, ডিটা 2, এসি 6, ডিএফ হচ্ছে 3, বিসি 8, ইএফ 4। তাহলে ভাগ করার কারণে এই ভাগফলগুলো কি আসলো? 2, 2 and 2। আপনি একটু খেয়াল করেন, এই ভাগফলগুলো সবগুলোই পরস্পরে সমান। এই ভাগফলকে, এই ভাগকে আরেকটা নামকরণ করা হয় অনুপাত। অনুপাত, এই যে যেটা লেখা আছে এখানে অনুপাত। তাহলে এই ত্রিভুজের অনুরূপ বাহু, এই ত্রিভুজের বাহু এবং এই ত্রিভুজের অনুরূপ বাহুর ভাগফল যদি পরস্পর সমান হয় তাহলে তাদেরকে সদৃশ ত্রিভুজ বলা হবে। তাহলে এই দুই ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর ভাগফল পরস্পর সমান, তাহলে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ। ওকে, এবার আমরা এখন দেখব সদৃশ কোণী কি। এখানে একটু খেয়াল করেন সদৃশ কোণী কি। দেখেন এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান, এই ত্রিভুজের বি কোণ এই ত্রিভুজের ই কোণের সমান, এই ত্রিভুজের সি কোণ এই ত্রিভুজের এফ কোণের সমান। যখন দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়ে যায় তখন তাদেরকে বলা হয় সদৃশ কোণী ত্রিভুজ। এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ। তাহলে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ কোণী। ত্রিভুজই একমাত্র বহুভুজ। বহুভুজ বলতে আমরা কি বুঝি? 3 বা ততোধিক বাহু দ্বারা আবদ্ধ যে চিত্রটি হয় তাকে বলা হয় বহুভুজ। তাহলে বহুভুজের সর্বনিম্ন চিত্রটির নাম হচ্ছে ত্রিভুজ এবং সর্বোচ্চ চিত্রটির নাম হচ্ছে সার্কেল, দ্যাট মিনস বৃত্ত। তাহলে ত্রিভুজই একমাত্র বহুভুজ যা অনুরূপ বাহুগুলো ভাগফল যদি পরস্পর সমান হয় তাহলে অনুরূপ কোণগুলো পরস্পরে কি হবে? সমান হবে। এই জন্যই ত্রিভুজের ক্ষেত্রে যদি ত্রিভুজের সদৃশ কোণী হয় তাহলে অটোমেটিক্যালি সদৃশ হবে, আবার সদৃশ যদি হয় অটোমেটিক্যালি সদৃশ কোণী হবে। তাহলে সদৃশ কোণী হতে গেলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে এবং সদৃশ হতে গেলে অনুরূপ বাহুর ভাগফলগুলো পরস্পর সমান। আশা করি ক্লিয়ার। আমরা আলোচনা করব সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা। এখানে ধ্রুবক কথাটি চলে আসলো। ধ্রুবক কি? দেখা গেল আমার দুটি চোখ আছে, এই চোখটা যদি আমি ঘুমিয়ে যাই তাহলে দুটি চোখই থাকবে, আবার ঘুম থেকে যদি উঠি তাহলে দুটি চোখই থাকবে। আমি যদি আমার আপনজনের সঙ্গে কথা বলি তাহলে দুটি চোখ দিয়ে তাকে দেখে কথা বলবো। তাহলে এই দুটি চোখের কখনো পরিবর্তন হবে না, এটা ধ্রুবক, সব ক্ষেত্রে একই। তাহলে এই ক্ষেত্রে ধ্রুবতার বলতে আমরা কি বুঝি? সদৃশ সমকোণী ত্রিভুজের, তাহলে সমকোণী ত্রিভুজ হতে হবে আমরা
সমকোণী ত্রিভুজ, এটা যদি নেই একটা, প্রথমে নিলাম এক্স ও ওয়াই, এটা হলো থিটা। এই থিটা কোণের সাপেক্ষে ও, এটা একটা থিটা কোণ, সূক্ষ্ম কোণ। ও ওয়াই রশ্মির উপরে পি একটা বিন্দু নিলাম, P1, সেখান থেকে একটা লম্বা আঁকের নাম দিলাম হলো PM1। আবার ও ওয়াই রশ্মির উপর অপর আরেকটা বিন্দু নিলাম ইচ্ছা মতো, সেটা আমি এ পাশেও নিতে পারি ও পাশেও নিতে পারি, P2, এবং সেখান থেকে ও এক্স রশ্মির উপর একটা লম্ব হলো M2। এখানে দুটি সমকোণী ত্রিভুজ পাওয়া গেল, একটা হচ্ছে OP1M1 আর একটা হচ্ছে OP2M2। এই দুই ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। তাহলে চিত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ OP1M1 ও ত্রিভুজ OP2M2 এর ক্ষেত্রে দেখেন আপনারা কি হলো, এই ত্রিভুজের এই কোণটা এই পুচ্ছ ত্রিভুজের মধ্যেও আছে, আবার এই থিটা কোণটি এই বুড়ো ত্রিভুজের মধ্যেও আছে। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি P1 ও M1, ছোট ত্রিভুজের P1 ও M1 এবং বড় ত্রিভুজের P2 ও M2, প্রত্যেকে থিটা। প্রত্যেকে কেন সমান হলো? কারণ প্রত্যেকের পরিমাণ থিটা। এইবার আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে P1 M1 ও কোণ এবং P2 M2 ও কোণ প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে সমকোণ। তাহলে আমরা জানি দুটি ত্রিভুজের অনুরূপ দুটি কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে অবশিষ্ট কোণ দুটি পরস্পর সমান হবে। কারণ দুটি ত্রিভুজের যেভাবে অঙ্কন করা হোক না কেন, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ছোট ত্রিভুজের এই কোণ, বুড়ো ত্রিভুজের এই কোণ, আবার উচ্চ ত্রিভুজের এই কোণ, বুড়ো ত্রিভুজের এই কোণ সমান। তাহলে অবশ্যই অবশিষ্ট কোণ দুটিও পরস্পর কি হবে? সমান হবে। এটা একটা লজিক। আরেকটা লজিক হলো যে যেহেতু এই দুটো বাহু সমান্তরাল, এটা ওদের ছেদক, তাহলে অবশ্যই এই কোণ এবং এই কোণ পরস্পরের সমান, কারণ ওরা অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পাচ্ছি OP1M1 এবং OP2M2 এরা অবশিষ্ট কোণও লিখতে পারি অথবা অনুরূপ কোণও লিখতে পারি। অবশিষ্ট অবলিক অনুরূপ কোণ, অনুরূপ কোণও আমরা লিখতে পারি। তাহলে দুটি ত্রিভুজের কিছুক্ষণ আগে যে আলোচনাটি আমরা করলাম, যে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো যদি পরস্পর সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজগুলো কি হয়? সদৃশকোণী হয়। অতএব ত্রিভুজ OP1M1 ও ত্রিভুজ OP2M2 সদৃশকোণী। ত্রিভুজই একমাত্র বহুভুজ যা সদৃশকোণী হলে সদৃশ এবং সদৃশ হলে সদৃশকোণী হয়। তাহলে ত্রিভুজ যেহেতু সদৃশকোণী, তাহলে সুতরাং ওহারা সদৃশ, ওহারা সদৃশ। আর আমরা শিখছি সদৃশ মানে কি? অনুরূপ বাহুগুলোর ভাগফল পরস্পরে সমান। তাহলে আমরা অনুরূপ বাহুগুলোর ভাগফল এখন পরস্পর সমান লিখতে পারবো, যেহেতু ওরা সদৃশ কোণী হওয়ার কারণে সদৃশ হয়েছে। তাহলে অনুরূপ বাহু বলতে আমরা থিটা কোণের বিপরীত বাহু। তাহলে সুতরাং থিটা কোণের বিপরীত বাহু P1M1, এটা থিটা কোণের বিপরীত বাহু P2M2, আবার সমকোণের বিপরীত বাহু OP1, আর এই বুড়া ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু OP2, আবার অবশিষ্ট কোণের বিপরীত বাহু OM1, আবার অবশিষ্ট কোণের বিপরীত বাহু, এই যে বুড়া ত্রিভুজের অবশিষ্ট কোণের বিপরীত বাহু OM2। এই যে এই ত্রিভুজের একটি বাহু, এই ত্রিভুজের একটি বাহুর ভাগফল, আবার এই ত্রিভুজের এই বাহু, আবার বুড়া ত্রিভুজের এই বাহুর ভাগফল,
আবার এই পুচ্ছ ত্রিভুজের OM1 এবং বুড়া ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু OM2 ভাগফলগুলো পরস্পর সমান। এই যে এরা পরস্পরের সমান, এই জন্য এদেরকে বলা হয়েছে যে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত সময়ের ধ্রুবতা। এই যে অনুপাত মানে ভাগফল সমান, এই যে এটার নাম হচ্ছে ধ্রুবতা। এটাই হচ্ছে আমাদের অতএব সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত সময়ের ধ্রুবতা প্রমাণ করা হলো। এখন আমাদের মেইন উদ্দেশ্য হলো যে এখান থেকে কিভাবে আমরা সহজেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আসি, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য এখানকার। আচ্ছা, এখান থেকে চলে আসলো যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি কি? সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, এগুলো আসলে কি? এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত সমূহের যে ধ্রুবতা, এই ধ্রুবতাকেই বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এদের নামকরণ কিভাবে করা যায় সেটা আমরা এখন একটু দেখব। এখানে আমরা লিখতে পাচ্ছি যে P1 M1 এবং P2 M2 যদি আমরা এটা সমান দিই তাহলে কি হয়? P1 M1 P2 M2 ইকুয়াল OP1 OP2। এখন আমরা এইটার সমান একবার এটা ধরবো, এটার সমান একবার আমরা এটা ধরবো, আবার এটার সমান একবার এটা ধরবো, তাহলে তিনটা অনুপাত আমরা এখানে পাবো। এই তিনটাকে অপোজিট করলে, বিপরীত করলে অপর তিনটি পাবো। আর এইখান থেকে বলা গেল যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহ আমরা 6 ভাবে লিখতে পারি, আর এদেরকেই ত্রিকোণমিতিক অনুপাত নামকরণ করা হয়েছে। এখানে আমরা একটা কাজ করব যে ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা ত্রিভুজের বাহুগুলো এক জায়গায় নেব। সাপোজ এখানে P1 M1 এটা এখানে নিয়ে আসবো, আর এটা এখানে নিয়ে যাব। তাহলে OP1 আর হচ্ছে P2 M2, তারপর এখানে হবে OP2। তাহলে এখানে হলো P1 M1, এই যে এই ছোট্ট ত্রিভুজের এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বা লম্ব, আর OP1 এই সমকোণী বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। আর P2 M2 এই বুড়া ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বা লম্ব। আর এখানে OP2 এই সমকোণী ত্রিভুজের এই সমকোণী বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। আপনারা একটু খেয়াল করছেন কি এখানে যে এই ত্রিভুজের এই লম্বটা কিন্তু ছোট, এটাও কিন্তু ছোট। সাপোজ এটাকে যদি আমরা এরকম গেস করে নেই, এখানে ধরি আমরা যদি এখানে 8 ধরলাম, এখানে ধরলাম আমরা 16, সাপোজ এটাকে ধরলাম আমরা 16, এটাকে ধরলাম 32, এরকম আর কি সম্পর্ক। তাহলে এখানে যদি আমরা দেখি মৌলিক অনুপাতে যদি নিয়ে আসি আমরা, তাহলে কিন্তু এরা পরস্পর সমান হলো। তাহলে এটা তো বোঝা গেল যে বাহু যত বড়ই হোক না কেন, বুড়া সমকোণী ত্রিভুজের বাহু কিন্তু OP2 ও M2, আবার পুচ্ছ ত্রিভুজের বাহু কিন্তু OP1 ও M1। কিন্তু বাহুগুলো তো ছোট বড়, কিন্তু খেয়াল করছেন কি এই কোণটা কিন্তু একই, কোণের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা এখানে আদর করে ম্যাথমেটিশিয়ান এর নাম দিয়েছে সাইন, মানে কি সাইন, লম্ব ভাগ অতিভুজ, এটার নাম দিয়েছে সাইন। এই সেই সাইন, তারপরে কোন কোণের সাপেক্ষে এগুলো লম্ব ভাগ অতিভুজ? থিটা কোণের সাপেক্ষে। তাহলে সাইন মানে কি? অনুপাত। তাহলে এই সাইন মানে হচ্ছে অনুপাত। কোন কোণের সাপেক্ষে অনুপাত? এই থিটা কোণের সাপেক্ষে হচ্ছে এই অনুপাত। কিন্তু থিটা কিন্তু পরিবর্তন হয়নি, ছোট ত্রিভুজের ক্ষেত্রেও থিটা যা, বড় ত্রিভুজের ক্ষেত্রেও থিটা তাই, কিন্তু পরিবর্তন শুধু এখানে বাহুগুলো। তাই যদি আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের উপরে কখনো পাওয়ার ইউজ করি, তাহলে এই পাওয়ারটা কিন্তু শুধুমাত্র এই অনুপাতের উপর হবে। কেন?
কারণ এই যে এখনই দেখলাম অনুপাতের মানগুলি ছোট বা বড় হতে পারে, কিন্তু কোন একই, কোন সেম, কোন আনচেঞ্জড। সো ফর দিস রিজন দিস স্কোয়ার উইল বি অনলি রেশিও। ফর দিস রিজন এটা শুধুমাত্র এই অনুপাতের উপরে হবে, এই কোণের উপরে হবে না।